কে ক্রস জে প্লাস জে ক্রস কে এর মান কত, এখানে মান বলছে, ঠিক আছে। এই প্রশ্নটা দুইভাবে বলতে পারতো, আপনাকে কে ক্রস জে প্লাস জে ক্রস কে সমান হোয়াট দিয়ে দিতে পারতো। যদি হোয়াট দিয়ে দিত তাহলে আপনাকে এখানে মান না, আপনাকে ভেক্টর ফর্মটা বের করতে হতো। যেহেতু মান বলছে সেহেতু আমরা মানটা বের করবো, ঠিক আছে। তাহলে দেখেন, ফিউচার সেকেন্ড, হোপফুলি সকালে ভালো আছো। তো তোমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষাটা হওয়ার কথা ছিল 13ই জুলাই, অনিবার্য কারণবশত সেটা পোস্টপেন্ডেড করা হয়েছে এবং লাস্ট ডেট মানে আপডেট ডেট কবে আসবে সেটাও আমরা জানি না। তো সেটা আসার সম্ভাবনা আছে খুব বেশি, যে শিক্ষকদের যে কর্মবিরতিটা চলছে সেটা শেষ হওয়ার পরই আর কি। তো আমি যদি একটা অ্যাপ্রক্সিমেট ডেট বলে দিই, সেটা হতে পারে আপনার আগস্টের ফার্স্ট উইক, ঠিক আছে। এবং চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের এক সপ্তাহ হাতে রেখেই ডেট দিবে আশা রাখি আমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কর্তৃপক্ষের কাছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের, যে আমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের মডেল টেস্ট পরীক্ষা নিয়েছিলাম, সেই মডেল টেস্ট পরীক্ষায় আমি 4টা ফাইনাল মডেল টেস্ট নিয়েছিলাম, ঠিক আছে। এই 4টা ফাইনাল মডেল টেস্ট 1 এর ফিজিক্স অংশের সমাধানটা। তো যারা এ যাবৎকাল আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, আমার অধ্যায় ভিত্তিক যে মডেল টেস্ট গুলো নিয়েছিলাম, সেই মডেল টেস্টের ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিবেন, হোপফুলি আপনারা উপকৃত হবে। আর এই ভিডিওতে আমি ওই যে ফাইনাল যে মডেল টেস্ট নিয়েছিলাম সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অনুরূপ 4টা মডেল টেস্ট, যার প্রথম মডেল টেস্টের ফিজিক্স অংশের সমাধান করবো। তো আমি চাচ্ছিলাম, আপনারা তো অনেকেই পরীক্ষা মানে পোস্টপেন্ডেড করার পর অনেকেই যে পড়ালেখা থেকে অনেকেই দূরে চলে গেছেন আপনি। তো আমি আপনাদের কথা বিবেচনা করে, অনেকে আমাকে পার্সোনালি নোট দিছিলেন, তো তাদের কথা সকলের কথা বিবেচনা করে আমি এগেইন আরেকটা মডেল টেস্ট প্রোগ্রাম চালু করতে চাচ্ছি। সেখানে আপনাদের মিনিমাম 10টা মডেল টেস্ট পরীক্ষা হবে, এর বেশি যদি সম্ভব হয় তাহলে বেশি নিবে। তাহলে এই মিনিমাম ফাইনাল 10টা মডেল টেস্ট প্রোগ্রাম পরীক্ষা হবে আর কি। এই ফাইনাল 10টা মডেল টেস্টের জন্য আপনাদের ফি রাখা হয়েছে 200 টাকা। 10টা ফাইনাল মডেল টেস্ট মানে কত জানেন? আপনার 1000 প্রশ্নের পরীক্ষা হবে। সো পরীক্ষার প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড, আপনারা যদি আগের মানে ভিডিওগুলো দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন কোন কোন ধরনের, কিংবা এই ভিডিওটা দেখলেও আপনারা ধারণা পাবেন অনুরূপ ভাবে সেকের মানে অনুরূপ হবে আর কি। তো এই হইলো বিষয়। যদি আপনারা ইন্টারেস্টেড থেকে থাকেন তাইলে আমাকে এই ডেসক্রিপশনে কিংবা আপনার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখানে আপনি আমাকে নক দিবেন, ঠিক আছে। ন্যূনতম 10টা আমি মডেল টেস্ট নিব, 10টা মডেল টেস্ট 10টা সলভ ক্লাস নিব, জুমে ক্লাস নিব, 1 by 1 প্রবলেম শেয়ারিং হবে। এই জিনিসটা আর কি, যেটা আমি বিগত যে মডেল টেস্টটা নিয়েছিলাম, পেইড কোর্সটা নিয়েছিলাম সেটা হলো। আচ্ছা, আর মানে মডেল টেস্ট প্রোগ্রামটা চালু করবো আমি 20 জুলাই থেকে, 20 জুলাই থেকে, ঠিক আছে, 20 জুলাই থেকে। এই হইলো ব্যাপার। তাহলে চলেন আমরা এখন সলভ ক্লাসে চলে যাই আর কি। যে তো এই ভিডিওতে আমি শুধুমাত্র ফিজিক্স অংশের সলভটা দিব, এবং ধীরে ধীরে বাকি সব সলভ গুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো, ফিজিক্স ম্যাথ। এইভাবে আমার যে 4টা মডেল টেস্ট হয়েছিল, এই 4টা মডেল টেস্টে আমি সলভ আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতেও ভুলবেন না। তাইলে চলেন আমরা যদি প্রথম প্রশ্নের সমাধানটা দেখি, তাইলে সেটা কি হবে। প্রথম প্রশ্নে আমাদের কি বলছে? প্রথম প্রশ্নে বলছে আমাদের কোন একটা ফোটনের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, কত দেয়া আছে? 6630 অ্যাংস্ট্রম। তাইলে তার শক্তি কত জুল? এই জিনিসটা আপনার মাথায় রাখবেন, ফিজিক্স এর ক্ষেত্রে ইউনিট দেয়া খুবই ইম্পর্টেন্ট। আমার বলছে একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে এবং তার শক্তি কত জুল, এইটা আমাদের ফাইন্ড আউট করার জন্য। তাইলে সেটা আমরা কিভাবে করতে পারি? ওই প্লাঙ্কের যে সমীকরণটা আছে, ই সমান আমরা কি জানি, এইচ নিউ। এইখানে নিউ বলতে বোঝায় কম্পাঙ্ক। তারপর আমরা নিউ সমান কি লিখতে পারি? নিউ সমান লিখতে পারি সি বাই ল্যামডা। এখন এইখানে ল্যামডাটা আপনাকে দেয়া আছে অ্যাংস্ট্রমে, এইটাকে মিটারে নিবেন। এইচ এর ভ্যালু আমরা জানি, এস আই ভ্যালু যত তা বসাইবো, এবং সি এর ভ্যালু যা আছে সেগুলো বসাইবো। দেখেন এইচ এর ভ্যালু হইলো 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। সি এর ভ্যালু আমরা জানি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এবং আপনার তরঙ্গ দৈর্ঘ্যটা দেয়া আছে কত? 6630 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে মিটারে নিলে 10⁻10 মিটার। এটা ক্যালকুলেটরে বসাইবেন, যে রেজাল্ট আসবে সেটাই হইলো আপনার ফোটনের শক্তি। হোপফুলি আমরা 1 নংটা বুঝতে পারছি। এখন চলেন আমরা 2 নংয়ে যাই। 2 নংয়ে আমাকে কি বলছে? 2 নংয়ে বলছে কি, বল স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের মান 0 হবে। তাহলে চলেন কাজ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা আমরা দেখি। কাজ ডাব্লিউ সমান আমরা কি জানি, বল এবং স্বরণের ডট গুণফল। বল এবং স্বরণের স্কেলার বা ডট গুণফল। এখন দেখেন কাজের মান 0 মানে কি, ডট গুণফলের মান 0 হতে হবে। এবং ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী জানি আমরা ডট গুণফলের মান কখন 0 হয়, যখন বল এবং মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়, আপনার 90 ডিগ্রি হয়, তখন ডট গুণফলের মান 0 হয়। কি জন্য ডট গুণফলের মান 90 ডিগ্রি হলে 0 হয়? কারণ আমরা জানি ডট গুণফলের কনসেপ্ট অনুযায়ী জানি আমরা এফ ডট এস সমান লিখতে পারি আমরা কি, এফ এস কস থিটা। এখন cos 90 ডিগ্রির মান, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি হইলে cos থিটার মান 0 হয়, এবং cos থিটার মান 0 হইলে টোটাল রেজাল্ট আসবে কত?
0। তাহলে হোপফুলি আমরা 2 নং ম্যাথটা বুঝতে পারছি। তাইলে 2 নং ম্যাথে আমাদের প্রশ্নই করছিল বল এবং সমানের মধ্যবর্তী কোণ কত হলে কাজের মান 0 হবে, আনসার হলো 90 ডিগ্রি। তারপরে দেখেন আমাদের 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নে কি বলছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের 3 নং প্রশ্নে বলছে একটি মোটরের ক্ষমতা দেয়া আছে 16 ওয়াট, তারপর আপনাকে 4 মিনিট এ মোটরটি দ্বারা কৃত কাজ কত হবে। তাইলে একটা মোটরের ক্ষমতা দেয়া আছে, অর্থাৎ একটা মোটরের ক্ষমতা পি দেওয়া আছে, আপনাকে কত 16 ওয়াট দেয়া আছে। এখন আপনাকে বলছে ওই মোটর দ্বারা যদি আপনি 4 মিনিট কাজ করেন তাহলে কতটুকু কাজ করবেন, অর্থাৎ টি দেয়া আছে আপনার কত 4 মিনিট। ঠিক আছে, এখন এই মিনিটটাকে আপনারা সেকেন্ডে কনভার্ট করবেন, তাহলে মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে আসে 240 সেকেন্ড। তার মানে আপনাকে ক্ষমতা দেওয়া আছে 16 মিনিট এবং সময় দেওয়া আছে 240 সেকেন্ড। এখন বলছে আপনাকে কৃত কাজ কত সেটা ফাইন্ড আউট করার জন্য। ওকে ফাইন, আমরা ক্ষমতা পি সমান আমরা কি লিখতে পারি, ক্ষমতা পি সমান আমরা লিখতে পারি ডাব্লিউ বাই টি। সুতরাং ডাব্লিউ সমান আমরা লিখতে পারি পি ডট টি। তাহলে পির মান দেওয়া আছে 16 এবং টির মান দেওয়া আছে 240, ক্যালকুলেট করলে যত আসে সেটাই হলো আপনার কৃত কাজ। তাহলে হোপফুলি আমরা 3 নংটা বুঝতে পারছি। চলেন এখন আমরা 4 নং প্রশ্নের সলভটা করি। আমাদের 4 নং প্রশ্নে কি বলছে, 4 নং প্রশ্নে বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 2 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত। তার মানে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে, তাইলে যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয় নাই, তার মানে অবস্থার পরিবর্তন হইলে আমরা এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান আমরা জানি কি এমএল বাই হইল টি। তার মানে এইখানে টির মান যেহেতু সেন্টিগ্রেড দেওয়া আছে এটাকে কেলভিনে নেবেন, তাহলে 100 কে আমরা কেলভিনে নিলে লিখতে পারি 373। এম এর মান দেওয়া আছে আমাদের 2। আর এই যে আপনার কি হয়েছে পানিকে বাষ্পে পরিণত করতে এল এর মান কত, পানিকে বাষ্পে পরিণত করতে এল এর মান হইল 2.26 ইন্টু 10⁶। তো আই থিঙ্ক আমরা এই 4 নং প্রশ্নের সলভটা বুঝতে পারছি। তো এখন চলেন আমরা 5 নং প্রশ্নে মুভ করি। আমাদের 5 নং প্রশ্নে কি বলছে, 5 নং প্রশ্নে বলছে 30 কেজি ভরের একটি বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করলে 1 মিনিটে বেগ বৃদ্ধি বলছে 36 কিলোমিটার পার আওয়ার। এইখানে আপনাকে বেগ বৃদ্ধি বলে দিচ্ছে, ঠিক আছে, বেগের পরিবর্তন, এবং আপনাকে বস্তুর ভর দেয়া আছে, আপনাকে সময় দেয়া আছে। এখন বলছে আপনাকে বল বের করার জন্য। তার মানে যা যা দেয়া আছে তা যদি আমি লিখি এইখানে ব্ল্যাকবোর্ডে, তাহলে দেখেন ভর দেয়া আছে আপনার 30 কেজি, আপনার সময়টি দেয়া আছে 1 মিনিট, এই মিনিটকে আপনি সেকেন্ডে কনভার্ট করবেন অর্থাৎ 60 সেকেন্ড। দেন আপনার বেগ এর পরিবর্তন দেয়া আছে অর্থাৎ ডেল ভিটা দেয়া আছে কত 36 কিলোমিটার পার আওয়ার। এইটাকে আপনি মিটার পার সেকেন্ডে নেবেন, মিটার পার সেকেন্ডে নিলে আসবে 10 ms ইনভার্স 1। এই ডাটা দেয়া আছে, এখন আপনাকে বলছে এফ বের করার জন্য। তার মানে এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করবো। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি এফ সমান এম ডেল ভি বাই হলো টি। এইখানে এই সবগুলা তথ্য যদি আমি বসিয়ে দিই আনসার চলে আসবে, এম এর মান, টির মান, ডেল ভির মান বসিয়ে দিলে আনসার চলে আসবে। তাহলে হোপফুলি আমরা 5 নংটা বুঝতে পারছি। এখন চলেন 6 নংয়ে। 6 নংয়ে বলছে কি আলোক বর্ষের মাত্রা ও এসআই একক লিখো। একটা জিনিস সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে মাত্রা এবং একক এই টার্ম দিয়ে আপনারা 2-3 মার্কস পেতে পারেন, ঠিক আছে। তাইলে এই যে আলোকবর্ষ, আলোকবর্ষ অ্যাকচুয়ালি আপনাকে দূরত্বকে রিপ্রেজেন্ট করে, দ্যাটস ওয়াই আলোকবর্ষের মাত্রা হবে ক্যাপিটাল এল এন্ড এসআই একক হবে আপনার মিটার। তাহলে আমাদের 6টা চলে গেল। এখন চলেন 7। সাথে কি বলছে, বলছে কোন কমন বেস ট্রানজিস্টর মিটারে এমিটার কারেন্ট দেয়া আছে এত, কালেক্টর কারেন্ট দেয়া আছে এত, আপনাকে বলছে বেস কারেন্ট বের করার জন্য। তার মানে দেয়া আছে কি আই ই সমান দেয়া আছে 1.2 মিলি এম্পিয়ার, তারপর আই সি সমান দেয়া আছে 0.9 মিলি এম্পিয়ার, আর আপনাকে বলছে আই বিটা কত এটা ফাইন্ড আউট করার জন্য। তাহলে আমরা জানি কি আই ই ইজ ইকুয়াল আই বি প্লাস আই সি, এইখান থেকে আপনি আই বিটা ফাইন্ড আউট করে ফেলেন। শেষ 7। এখন চলেন 8। 8-এ কি বলছে, 8-এ বলছে বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত। তার মানে আমাদের 8-এর সাথে দেয়া আছে দেখেন এসি সমান দেয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আপনার কি দেয়া আছে বেগ দেয়া আছে, বেগ দেয়া আছে কত 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আপনি মিটার পার সেকেন্ডে নেন তাহলে সেটা আসবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আপনার বি দেওয়া আছে আর আইসি দেওয়া আছে। এখন বলছে কি আপনাকে পথের ব্যাসার্ধ বের করতে, তাইলে দেখেন এইখানে আমরা কি লিখতে পারি, ইএসসি সমান লিখতে পারি আমরা বি স্কোয়ার বাই আর
তাইলে এইখান থেকে আমরা আর সমান কি লিখতে পারি? আর সমান লিখতে পারি বি স্কোয়ার বাই এসি। তাইলে এখানে আপনার বির মান বসাবেন 20, মানে 20 স্কোয়ার মানে 400, আর এসির মান কত দিয়ে আছে আপনার 1। তাহলে আনসার শেষ। বুঝা গেল না? 8। আচ্ছা, এখন চলেন আমরা 9 দেখবো 9 কি দিছে। আমাদের 9 প্রশ্নটা কি বলছে একটু যদি দেখি। 9 বলছে 100 ভোল্ট বিভব বিশিষ্ট একটি ব্যাটারির সাথে 400 ওহম একটি রোধ সংযুক্ত। উক্ত রোধের সাথে কত ওহম রোধ শ্রেণীতে যুক্ত করলে, কত ওহম রোধ শ্রেণীতে যুক্ত করলে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 20। তার মানে দেখি এখানে দুইটা সার্কিটের কাহিনী আমাদের মাথায় নিতে হবে। প্রথম ধরেন একটা আপনার কোষ দেয়া আছে যার সাথে 400 ওহম দেওয়া আছে। এইখানে ধরেন রোধটা হলো 400 ওহম আর বিভব দেওয়া আছে 100। প্রথম কেস। তাহলে এইটা দেয়া আছে গিভেন। এখন বলছে এই যে 400 ওহমের সাথে আপনার কত ওহম রোধ শ্রেণীতে যুক্ত করলে, কত ওহম রোধ শ্রেণীতে যুক্ত করলে বলছে দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 20। এটা তো 480 লই, আর এইটা আপনি কত হবে সেটা বের করার জন্য বলছে। এখন দেখেন এখানে কি কোনো কারেন্টের কোনো পরিবর্তনের কথা বলছেন না। তার মানে যেহেতু শ্রেণীতে যুক্ত করবেন এবং শ্রেণীর ক্ষেত্রে আমরা জানি কি কারেন্ট ফ্লোটা সেম থাকে। তার মানে আপনার আগে যে কারেন্ট ফ্লোটা আসছিল এই সার্কিটের প্রথম সার্কিটে যে কারেন্ট ফ্লোটা আসছিল আপনার দ্বিতীয় সার্কিটে কারেন্ট ফ্লো কি হবে? সেম হবে। তাহলে চলেন আমরা যদি ইকুয়েশনটা দেখি কারেন্ট, রোধ এবং বিভবের ইকুয়েশনটা, তাইলে কি জানি আমরা পি সমান আমরা জানি কি আই আর। এখন যেহেতু আইটা দুইটার ক্ষেত্রে কনস্ট্যান্ট, তাইলে এখান থেকে আমরা লিখতে পারি কি বি প্রপোর্শনাল টু আর। অর্থাৎ এইটাকে আমি যদি ধরি V1, এটাকে যদি R1 ধরি, আর এটাকে যদি ধরি আমি V2, আর এইটার যে তুল্য রোধ এই তুল্য রোধটাকে ধরবো আমি R2। তাইলে আমি এখানে লিখতে পারি যে জিনিসটা দেখেন যে V1 বাই হইল গিয়ে V2 ইজ ইকুয়াল R1 বাই হইল গিয়ে R2। ঠিক আছে, এখানে R2 টা কি হবে বলে দিই। R2 টা হবে 400 প্লাস R, কারণ R2 টা আমি ধরছি দ্বিতীয় যে সার্কিট এই সার্কিটের তুল্য রোধ, যেহেতু শ্রেণীতে আছে এর জন্য প্লাস হয়েছে আর কি। তাইলে আপনার V1 কত দেয়া আছে? V1 দেয়া আছে আপনার 400, V2 দেয়া আছে আপনার 20, R1 সমান দেয়া আছে সরি 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 আপনার V1 টা দেওয়া আছে কত? আপনার V1 টা দেওয়া আছে হইলো গিয়ে 100, নট 400। ঠিক আছে, এবং V2 টা দেওয়া আছে আপনার 20, এবং R1 টা দেওয়া আছে আপনার 400 প্লাস 400, এবং R2 টা দেওয়া আছে আপনার 400 প্লাস R। তাহলে এটা কাটলে কত আসবে? 5। তাইলে আপনার যে জিনিসটা সেইটা যদি আর গুণন করি তাইলে 2000 প্লাস 5R ইজ ইকুয়াল 400। এইখান থেকে আপনি আর এর মানটা ফাইন্ড আউট করে ফেলেন, যত আসবে সেটাই হলো আপনার আনসার। আশা করি আমরা 9টা বুঝতে পারছি। এখন চলেন আমরা মুভ করব 10-এ। তাইলে দেখেন আমাকে 10-এ কি বলছে। 10-এ বলছে কোন সিস্টেমের উপর বাহ্যিক বল দ্বারা 700 জুল কাজ সম্পাদন করায় সিস্টেম হতে 300 জুল তাপ শক্তি বেরিয়ে যায়। সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন কত? তার মানে এইখানে আপনাকে কি বলছে? কাজ, তাপ এবং অন্তস্থ শক্তি এই রিলেটেড, অর্থাৎ তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি? ডিকিউ ইজ ইকুয়াল আমরা জানি না ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওকে, এখন কথা হচ্ছে এখানে কে প্লাস হবে কে মাইনাস হবে এই জিনিসটা আমাদের মাথায় নিতে হবে। দেখেন আপনাকে বলছে কি সিস্টেমের উপর বাহ্যিক বল দ্বারা 700 জুল কাজ সম্পাদন করছেন। তার মানে কি সেটা আপনি সিস্টেমের উপরে করছেন। তাহলে সিস্টেমের উপরে যদি কাজ সম্পাদন করা হয় তাহলে ডিডাব্লিউ টা আসে ঋণাত্মক, তার মানে এটা হবে মাইনাস 700 জুল। ওকে, দেন কি দিছে? সিস্টেম হতে 320 জুল তাপ শক্তি বেরিয়ে গেছে, কিন্তু আমরা জানি কি এই কিউটা কি সিস্টেম কতটুকু তাপ শোষণ করছে। তার মানে সিস্টেম মধ্যে যেহেতু বেরিয়ে গেছে সেহেতু আপনাকে এখানে ডিকিউটাও ঋণাত্মক, তার মানে ডিকিউটা হবে কত আমাদের? মাইনাস 320 জুল। এখন আপনি ডিইউটা বের করবেন, ডিইউ সমান কত? তার মানে মাইনাস 320 ইজ ইকুয়াল ডিইউ মাইনাস 700। এইটা করলেই আপনার ডিইউর ভ্যালুটা চলে আসে, অর্থাৎ 700 মাইনাস 320 করলে যা আসে সেটাই হলো আপনার আনসার। হোপফুলি আমরা 10টা বুঝতে পারছি। 10-এ কিন্তু বারবার আপনারা দেখবেন কে প্লাস কে মাইনাস এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, আপনারা এই ইকুয়েশন পাইলেন ধুমধাম বসিয়ে দিলাম এমনটা কিন্তু হবে না, বুঝতে পারছি? অর্থাৎ অন্তস্থ শক্তির পরিবর্তন এখানে ধনাত্মক আসছে। অর্থাৎ ধনাত্মক আসা মানে কি? অন্তস্থ শক্তি পজিটিভ আসা মানে কি? আপনার তাপমাত্রাটা বৃদ্ধি পাইছে। এখন চলেন আমরা 11 নং প্রশ্নটা দেখি। 11 নং প্রশ্নে কি বলছে? দুটি কৃষ্ণ বস্তুর নির্গত তাপ শক্তির অনুপাত দেয়া আছে এত, দ্বিতীয় বস্তুর তাপমাত্রা 300 কেলভিন হলে প্রথম বস্তুর তাপমাত্রা কত? অর্থাৎ কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পর্কে স্টিফানের যে সূত্রটা আছে সেই সূত্রটা, স্টিফানের সূত্র কি আছিল? কৃষ্ণ বস্তু হতে বিকিরিত শক্তিটা হয়
তার তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক, পরম তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করলে আপনার চলে আসবে। এখানে দেখেন কি দেয়া আছে, E1:2 আপনার দেয়া আছে কত, E2 সমান দেয়া আছে 16:1, এবং আপনার প্রথম বস্তুর তাপমাত্রা কত সেটা ফাইন্ড আউট করার কথা বলছে। এখানে দেয়া আছে দ্বিতীয় বস্তুর তাপমাত্রা, অর্থাৎ T2টা দেয়া আছে আপনার কত, 300 কেলভিন। এখন বলছে T1 কত, এটা ফাইন্ড আউট করার জন্য। তাহলে এখানে বসান আপনি, এই বসান, দেখেন E1/E2 সমান আমরা লিখতে পারি কি, T1/T2⁴। এই ইকুয়েশনটা সলভ করেন, সলভ করলে আপনার T1 এর মান যেটা আসবে সেটাই হইলো আপনার 11 নং এর আনসার। আই থিঙ্ক এতটুকু আমি বুঝাইতে পারছি 11 নংটা কিভাবে হবে। তাইলে চলেন এখন আমরা 12 নং প্রশ্নে যাই। আমাদের 12 নং কি বলছে, 12 নং বলছে কে ক্রস জে প্লাস জে ক্রস কে এর মান কত। এখানে মান বলছে, ঠিক আছে। এই প্রশ্নটা দুইভাবে বলতে পারতো, আপনাকে কে ক্রস জে প্লাস জে ক্রস কে সমান হোয়াট দিয়ে দিতে পারতো। যদি হোয়াট দিয়ে দিত তাহলে আপনাকে এখানে মান না, আপনাকে ভেক্টর ফর্মটা বের করতে হতো। যেহেতু মান বলছে সেহেতু আমরা মানটা বের করবো, ঠিক আছে। তাহলে দেখেন কে ক্রস জে এইটা সমান আমরা লিখতে পারি কি, -i, আর জে ক্রস কে সমান আমরা লিখতে পারি কি, শুধু আই, এবং মধ্যেখানে দেয়া আছে কি প্লাস। তার মানে কোনো একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের লব্ধি এখানে বলছে। তাহলে কোনো একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের লব্ধি হয় শূন্য ভেক্টর, অর্থাৎ জিরো ভেক্টর। কারণ যেহেতু বলছে আপনাকে মান বের করার জন্য, তাহলে মান হবে শূন্য। আর যদি বলতো এইটা সমান হোয়াট দিয়ে রাখতো তাহলে এটা হয়তো জিরো ভেক্টর, আপনাকে জিরো দিয়ে একটা দাগ দিতে হতো, ঠিক আছে। অর্থাৎ ভেক্টরের সিম্বল যেভাবে দিতে হয় সেভাবে দিতে হতো। তখন যদি আপনার জিরো লিখে দিতেন তাহলে আনসার ভুল হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছে। জিরো তখন যদি দিত তাইলে সেটা চাইতো যে ভেক্টর কি, আর এখানে আপনাকে বলে দিচ্ছে মান কত, তাহলে মান হলো শূন্য। আর যদি ভেক্টর ফর্মে দিয়ে দিত তাহলে শূন্য ভেক্টর। হোপফুলি আমি 12টা ডিটেলসে বুঝাইতে পারছি আপনাদের। ওকে, তাইলে আমরা যদি 12 বুঝে থাকি, এখন দেখি আমরা 13তে কি বলছে। 13তে বলছে 16 কেজি ভরের একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি এবং 12 কেজি দুইটি খন্ড হলো। 12 কেজি খন্ডের বেগ দেয়া আছে আপনার কত, 12 কেজি খন্ডের বেগ দেয়া আছে আপনার 4 কিলোমিটার/সেকেন্ড। বলছে অন্য টুকরার গতিশক্তি কত। তার মানে আপনাকে আগে অন্য টুকরার বেগ বের করবেন, দেন অন্য টুকরার গতিশক্তি বের করবেন। তাহলে কিভাবে করবেন, সহজ বাংলা ভাষায় ভরবেগের সংরক্ষণশীলতা। যেহেতু 16 কেজি বোমা, ঠিক আছে, 16 কেজি বোমা বিস্ফোরিত হওয়ার আগে কি অবস্থা ছিল, স্থির ছিল, স্থির ধরে নিব। তাইলে আমরা দেখেন mu ইজ ইকুয়াল আমরা লিখতে পারি কি m1v1 প্লাস m2v2। ওকে, তাইলে এই অংশটা আমাদের জিরো। আচ্ছা, m1 কত আমরা ধরলাম 60 কেজি, তাইলে 4 কেজির কত আমরা জানি না, 4 কেজিটা বের করতে হবে। তাইলে এটা ধরলাম v1 প্লাস হলো m2 হলো আপনার কত 12 কেজি। আচ্ছা, 12 কেজির বেগ কত দেয়া আছে, আপনাকে 4 দেয়া আছে, ঠিক আছে। তাইলে এই ইকুয়েশন থেকে আপনার v1 এর ভ্যালুটা কত বের হবে, এই ইকুয়েশন থেকে v1 এর ভ্যালুটা আপনার বের হবে -12 m/1। অর্থাৎ 12 কেজিটা যেদিকে গেছে আপনার 4 কেজিটা তার বিপরীত দিকে গেছে, এইটাই বুঝাইছে মাইনাস সাইন দ্বারা। বুঝলাম, কিন্তু আমাদের প্রশ্নে বেগ না, আমাদের প্রশ্নে ছিল গতিশক্তি কত। তাহলে গতিশক্তি ই কে সমান আমরা কি লিখতে পারি, হাফ এম v1 স্কোয়ার। তাহলে হাফ এম এর মান কত ছিল 4 এবং ভি এর মান কত ছিল 12। শেষ, আপনার গতিশক্তি বের হয়ে গেছে। তাইলে হোপফুলি আমরা 13 নংটা কিভাবে করতে হয় বুঝতে পারছি। আমাদের 14 নং প্রশ্নে কি বলছে, 14 নং প্রশ্নে বলছে একটি গেটিং এর প্রতি সেন্টিমিটারে বলছে কি 6000টি দাগ দেয়া আছে। কোনো একটি একরঙা সমতল আলো গেটিং তলে লম্বভাবে আপতিত হলে দ্বিতীয় ক্রমের অপবর্তন কোণ হয় আপনার 45 ডিগ্রি, তবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। অর্থাৎ আমরা ল্যাম্বডাটা বের করবো, যেহেতু গেটিং থেকে ম্যাথটা দিছে এবং লম্বভাবে আপতিত হলে অপতন কোণ দিছে। এই প্রশ্নে একটু ভুল আছে আর কি, আপনাকে বলে দেয় নাই উজ্জ্বল আলোর নাকি অন্ধকার আলোর। তাইলে আমরা ধরেই নিব উজ্জ্বল আলোর জন্য, ঠিক আছে, উজ্জ্বল আলোর জন্য। তাহলে উজ্জ্বল আলোর জন্য আমরা সূত্রটা কি জানি, আমরা সূত্রটা জানি ডি সাইন থিটা ইজ ইকুয়াল এন ল্যাম্ডা, ডি সাইন থিটা ইজ ইকুয়াল এন ল্যাম্ডা। এখন ডিটা কি, ডিটা হলো ডি কে আপনি লিখতে পারেন ডি ইজ ইকুয়াল 1/n লিখতে পারেন। এখন এই এনটা কিভাবে দেওয়া আছে, প্রতি সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে আপনি মিটারে কনভার্ট করবেন। অর্থাৎ এখানে এন এর ভ্যালুটা দেওয়া আছে 6000 পার সেন্টিমিটার হিসাবে, ঠিক আছে, 6000 পার সেন্টিমিটার। এটাকে আপনি মিটারে কনভার্ট করবেন, পার সেন্টিমিটারকে মিটারে যদি কনভার্ট করেন তাহলে আপনার রেজাল্টটা কত আসবে, 6000 ইন্টু স্কোয়ার মিটার ইনভার্স 1। বুঝাইতে পারছি, এইটা আসবে। অর্থাৎ 4টা 5টা শূন্য আসবে এখন। তাহলে আপনি ডি এন এর ভ্যালুটা এইটা পাইছেন, তাহলে ডির ভ্যালু বসান, তাহলে ডির ভ্যালু আসবে 6 ইন্টু 10 ইনভার্স 5 মিটার। তাহলে ডির ভ্যালু পাইলেন, আপনার থিটার ভ্যালু দেয়া আছে 45, আপনার এন যেহেতু দ্বিতীয় ক্রম বলছে এন এর মান 2, আপনার ল্যামডার মানটা এখান থেকে বের করার কথাই বলছে।
তাহলে 14টা হোপফুলি আমরা বুঝতে পারছি। এখন চলেন আমরা 15 নং ম্যাথটা দেখব। 15তে কি বলছে? 15তে বলছে একই তরঙ্গের দুটি বিন্দুর দশা পার্থক্য দেয়া আছে আপনাকে পাই বাই ল্যামডা, বলে পথ পার্থক্য কত? তাহলে দশা পার্থক্য সমান আমরা ডেল্টা সমান জানি কি 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল পথ পার্থক্য। তার মানে পথ পার্থক্য সমান আমরা কি লিখতে পারি? তাহলে লিখতে পারি ল্যামডা 2 পাই ইনটু ডেল্টা। তাহলে এই ডেল্টা কিংবা ল্যামডা সবকিছুই দেয়া আছে। দেখেন আমরা ল্যামডা তো জানি না কত দেয়া আছে, থাকুক এইটা। এখন ডেল্টার ভ্যালু দেওয়া আছে কত? আপনার পাই বাই, আপনার কি দেওয়া আছে পাই বাই ল্যামডা। তাহলে এইটা কাটা, এইটা কাটা, তার মানে আপনার পথ পার্থক্য হয় 1/2, অর্থাৎ এক্স এর মান হইলো 1/2। তাইলে 15 নং ম্যাথটা বোঝা গেছে আশা করি। চলেন আমরা 16 নং ম্যাথটা দেখি। 16 নং এ বলছে কি এসটিপি অবস্থায় কোনো গ্যাসের অণুগুলার আরএমএস বেগ নির্ণয় করো, যার ঘনত্ব দেওয়া আছে এত, তো আপনাকে দিয়ে দিছে আরএমএস বেগ। তাহলে আমরা জানি কি সিআরএমএস, সিআরএমএস সমান কি জানি √3p বাই হইল এই রো, যদি ঘনত্ব থাকে আর কি। তাহলে এসটিপি যেহেতু বলছে সেহেতু আপনার পির ভ্যালু কত? এসটিপি তে পির ভ্যালু আমরা জানি কি 101325 প্যাসকেল, অর্থাৎ 1 এটিএম আর কি। আর এসআই ইউনিটে নিলে আপনাকে সেটা প্যাসকেলে নিতে হবে আর কি। তাইলে আপনার রেজাল্ট হবে √3 101325, আর ঘনত্বের ভ্যালু কত দেওয়া আছে আপনার 1.4। শেষ। এটাই হলো আপনার এসটিপি তে ওই যে 1.4 কেজি মিটার ইনভার্স 3 ঘনত্ব বিশিষ্ট কোনো গ্যাসের আরএমএস বেগ। এখন চলেন আমরা 17 নং ম্যাথটা দেখি। আমাদের 17 নং ম্যাথে কি বলছে? কোনো অগ্রগামী তরঙ্গের পরপর 4টা নিস্পন্দন বিন্দুর দূরত্ব দেওয়া আছে 15, তার তরঙ্গ দৈর্ঘ্য কত? তাইলে আমি তরঙ্গটা আঁকার চেষ্টা করি, একটু ড্র করার ট্রাই করি। এখন দেখেন আপনাকে বলছে পরপর নিস্পন্দন 4টা বিন্দুর দূরত্ব দেওয়া আছে আপনাকে 15। তাইলে এইখানে একটা নিস্পন্দন বিন্দু, এই আরেকটা নিস্পন্দন বিন্দু, এই আরেকটা নিস্পন্দন বিন্দু, এই আরেকটা নিস্পন্দন বিন্দু, অর্থাৎ আপনাকে এইখান থেকে এইখানে দূরত্ব দেওয়া আছে হইল গিয়ে 15। এবং আমরা জানি তরঙ্গের কনসেপ্ট অনুযায়ী পরপর 3টা নিস্পন্দন বিন্দুর দূরত্ব হয় ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এইখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব হইলো আপনার ল্যামডা। তাহলে এই বাকি দূরত্বটা কি? এই যে এই গ্যাপটাকে আমরা লিখতে পারি যে λ/2, λ/2। কারণ দেখেন এইখান থেকে এইখান যদি ল্যামডা হয় তাহলে তার অর্ধেক কত? λ/2। তার মানে আপনাকে অ্যাকচুয়ালি দেয়া আছে কি দেখেন, দেয়া আছে ল্যামডা প্লাস λ/2 ইজ ইকুয়াল 15। এই ল্যামডা কিন্তু আপনার তরঙ্গ দৈর্ঘ্য, এটাই ফাইন্ড আউট করতে বলছে। তাইলে আপনি লিখতে পারেন 3λ/2 সমান 15, অর্থাৎ এটা কাটলে 5, অর্থাৎ আপনার ল্যামডা সমান আসবে 5 × 2 মানে হলো 10 মিটার। এইটাই ছিল আপনার 17 নং ম্যাথের সলিউশন। চলেন এখন আমরা 18 নং ম্যাথটা দেখি। আমাদের 18 নং ম্যাথে কি বলছে? এক্স ওয়াই সমতলে বলছে এই ভেক্টরের দৈর্ঘ্য কত। তার মানে যেহেতু এক্স ওয়াই সমতলে বলছে তাইলে আপনার ওয়াই এর কনসেপ্টটা থাকবে না কি, এখানে ওয়াইটা থাকবে না, ওয়াই টার্মটা থাকবে না, অর্থাৎ 5টা বাদ। তাইলে আপনাকে বলছে 3i প্লাস 4k এর দৈর্ঘ্য কত। তাহলে এটার দৈর্ঘ্য বের করে ফেলেন, 3² + 4² অর্থাৎ 5। অর্থাৎ এক্স ওয়াই সমতলে এই যে ভেক্টরটা দেয়া আছে আমাদের গিভেন ভেক্টর, তার দৈর্ঘ্য হবে 5 একক। তাইলে হোপফুলি আমরা 18 নং ম্যাথটা বুঝতে পারছি সকলে। তাইলে এখন চলেন আমরা 19 নং ম্যাথটা দেখব। আমাদের 19-এ কি বলছে? 50 গ্রাম ভরের 5 মিলিমিটার পুরুত্বের একটি মিটার স্কেলকে, এইখানেই কিওয়ার্ডটা, একটি মিটার স্কেলকে শায়িত অবস্থা হতে খাড়া করতে কি পরিমাণ কাজ করতে হবে। এখন বলেন এখানে বলে দিয়েছে মিটার স্কেল, তার মানে মিটার স্কেলের দৈর্ঘ্য কত? 1 মিটার। তার মানে দেখেন আপনার কনসেপ্ট অনুযায়ী এই একটা মিটার স্কেল দেওয়া আছে, অর্থাৎ একটা মিটার স্কেল দেয়া আছে। এখন এই মিটার স্কেলকে আপনি এইভাবেই তো আসলে এটার পুরুত্ব দেয়া আছে কত দেখেন, পুরুত্ব বলতে কতটুকু মোটা আর কি। এই মিটার স্কেলটার পুরুত্ব ধরেন আপনার দেওয়া আছে 5 মিলিমিটার, অর্থাৎ 5 মিলিমিটার। এখন এইটাকে আপনি এই যে উলম্ব অবস্থা থেকে আপনি কি করছেন, সরি শায়িত অবস্থা থেকে আপনি উলম্ব অবস্থায় নিছেন, এইভাবে করছেন। এই ক্ষেত্রে আপনার কতটুকু কাজ করতে হয়েছে সেটা বের করার জন্য। তাহলে এইটুকুর দৈর্ঘ্য যদি আমি এল ধরি, আর এই যে আপনার পুরুত্ব বা প্রস্থ যাই দেয়া আছে এটাকে যদি আমি বি ধরি, তাইলে কোনো একটা বস্তুকে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থায় নিতে কৃত কাজ আমরা ডাব্লিউ সমান লিখতে পারি ½ mg, দেন লিখতে পারি আমরা কি L - b।
এখানে এল দেয়া আছে মিটারে এবং বি দেয়া আছে আপনার কি মিলিমিটারে, দুইটাকে একই ইউনিটে নেবেন, আপনি মিলিমিটারকে মিটারে নিয়ে নেবেন, তাইলে আপনার রেজাল্টটা চলে আসবে। তো 19 নং ম্যাথটা আমরা বুঝতে পারছি। আর তারপরও এই সলিউশন দেখার পরও যাদের সমস্যা হয় তারা আমাকে ফ্রিলি ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে, চেষ্টা করবো সলভ করে দেওয়ার বা বুঝা দেওয়ার আর কি। আচ্ছা, তো আমাদের 19 নং ম্যাথটা আমরা সকলেই বুঝতে পারছি আশা করি। এখন চলেন আমরা দেখবো 20 নং ম্যাথটা। তো আমাদের বিশে কি বলছে, বিশে বলছে 0.2 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি চির হতে 1.2 মিটার দূরে পর্দায় সৃষ্ট উজ্জ্বল ডোলার প্রস্থ দেয়া আছে 1.74 মিলিমিটার, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ফার্স্ট অফ অল কনসেপ্টটা যেহেতু দুইটা চির দিছি এবং প্রস্থ বলছে, তাহলে প্রস্থ সমান আমরা কি জানি, প্রস্থ আর ব্যবধান দুইটার মধ্যে তফাৎ আছে, ঠিক আছে। প্রস্থ আমরা লিখি কি ভি দ্বারা লিখি বিটা, প্রস্থ বিটা সমান আমরা কি জানি ল্যামডা ডি বাই হইল গে 2d। তাইলে এখন দেখেন আপনার কি বলছে 0.2 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট, অর্থাৎ এই যে আপনার স্মল ডিটা এইটা হলো ব্যবধান, এটাকে দেওয়া আছে 0.2 মিলিমিটার। তাইলে এটাকে যদি আমরা মিটার নিই তাহলে 2 × 10⁻⁴ মিটার। ওকে, আপনার চির হতে পর্দার দূরত্ব কত দেওয়া আছে আপনার 1.2, অর্থাৎ ক্যাপিটাল ডি সমান দেওয়া আছে আপনার 1.2 মিটার। তারপর আপনাকে বলছে কি প্রস্থ দেওয়া আছে 1.74 মিলিমিটার, তাহলে বিটা সমান দেওয়া আছে 1.74 মিলিমিটার। তাহলে এইটাকেও মিটার নিবেন 1.74 × 10⁻³ মিটার। এখন এইখান থেকে আপনি ফাইন্ড আউট করবেন ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য কত। এই ইকুয়েশনে এই তথ্যগুলা বসিয়ে সলভ করবেন, আপনার বিশের সমাধানটা হয়ে যাবে। তো হোপফুলি আমরা 20টা বুঝতে পারছি। আর এ যাবৎকাল ক্লাসগুলো করে কেমন লাগলো সেটাও কমেন্টে বলবেন আপনারা, ঠিক আছে। আর আমি আস্তে আস্তে আমার যে 4টা মডেল টেস্টই হয়েছিল সবগুলোর সলিউশনই আমি দিয়ে দিব, প্যারা নাই। আর যদি আপনারা পরবর্তীতে আমি 20 তারিখ থেকে এগেন আরেকটা এক্সাম ব্যাচ শুরু করতে চাচ্ছি, আপনারা যদি ইচ্ছা থাকে ইচ্ছা পোষণ করেন তাহলে 20 তারিখ থেকে যুক্ত হতে পারবেন। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর কি, যে আমি কোর্সটা মানে মানে এক্সাম বেচে ভর্তি হতে চাই আর কি। তো ওই এক্সাম বেচে মিনিমাম 10টা পরীক্ষা নিব, 10টা পরীক্ষার সর্বোচ্চ 10টাই সলভ ক্লাস নেওয়ার ট্রাই করবো আর কি। যদি সময় সুযোগ না হয়ে থাকে এইভাবে রেকর্ডেড ক্লাস করে ইউটিউবে দিয়ে দিব, আপনারা এনি টাইম দেখতে পারবেন, সমস্যা নাই। আর সেইটার কোর্স ফ্রি 200 টাকা, ঠিক আছে, 200 টাকা কোর্স ফ্রি রাখছি। এর আগেরটাতে ছিল 250 টাকা আর কি, এখন 50 টাকা ডিসকাউন্ট দিয়ে 200 টাকা রাখছি। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা চলেন 21 নং ম্যাথটা কিভাবে সলভ করা যায় সেটা আমরা একটু দেখি। আমাদের 21-এ বলছে কি যে একটি বস্তুর সর্বোচ্চ বিস্তার দেয়া আছে হইল গিয়ে 5 মিটার এবং 8 সেকেন্ড দোলনকালে সরল সঞ্চিত গতিসম্পন্ন বস্তুটির সর্বোচ্চ বেগ কত। তার মানে আপনাকে কি দেয়া আছে, দোলনকাল টি সমান দেয়া আছে 8 সেকেন্ড, আপনাকে সর্বোচ্চ বিস্তার আপনি এ ধরতে পারেন, সর্বোচ্চ বিস্তার এ সমান দেয়া আছে 5 মিটার। এখন বলছে আপনাকে বেগ বের করার জন্য, তাহলে ভি সমান আমরা কি জানি যে সর্বোচ্চ বেগের ক্ষেত্রে ভি সমান জানি আমরা কি ওমেগা এ। এখন ওমেগার মান তো দেয়া নেই, তাইলে ওমেগা সমান আমরা কি জানি 2π/t, আর এ তো আর এ রয়ে গেল, তাহলে 2π বসাইলাম, টির মান 8 বসাইলাম, এর মান 5 বসাইলাম, ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই হলো আপনার সর্বোচ্চ বেগ। তাইলে আমি বিশ্বাস করি হোপফুলি আমরা 21 নং ম্যাথটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। এখন চলেন আমরা মুভ করবো কততে, আমরা মুভ করবো 22 নং ম্যাথে। আমাদের 22-এ কি বলছে একটু যদি দেখি আমরা, 22-এ বলছে কি একটি সরল দোলক 0.9 সেকেন্ডে একবার টিক করে, কার্যকর দৈর্ঘ্য কত। তাইলে দেখেন সরল দোলকে এইখানে আমরা পেন্ডুলাম হিসাব করি, ঠিক আছে, পেন্ডুলাম পেন্ডুলাম একবার টিক করে বলতে কি ধরেন এইখান থেকে এইখানে গেছে, ঠিক আছে, তাহলে পেন্ডুলামের মুভমেন্ট এইভাবেই হয় মুভমেন্ট। আচ্ছা, তাহলে ধরেন এইখান থেকে এ পয়েন্ট থেকে বিতে, এ পয়েন্ট থেকে বিতে যাইতে একবার টিক করছে, দেন বি থেকে আবার এতে আসতে আরেকবার টিক করছে, অর্থাৎ একটা পেন্ডুলাম দুইবার টিক করে আর কি। কিন্তু আপনাকে বলছে একবার টিক করছে, দ্যাটস ওয়াই এ থেকে বিতে গেছে, তার মানে এ থেকে বিতে যাইতে আপনার সময় লাগছে কত 9 সেকেন্ড। কিন্তু এইটা কি আপনার পর্যায়কাল না, এটা পর্যায়কাল না। পর্যায়কালটা হবে এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে মুভ করতে যতটুকু সময় লাগে সেটা পর্যায়কাল। অর্থাৎ তাইলে এখানে আপনার পর্যায়কাল টি সমান হইল 2 × 0.9 অর্থাৎ 1.8 সেকেন্ড। তাহলে পর্যায়কাল টি দেয়া আছে, এখন বলছে আপনাকে কার্যকরী দৈর্ঘ্য কত সেটা বের করার জন্য। তাহলে আমরা জানি কি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য মানে পর্যায়কালের সাথে কার্যকরী দৈর্ঘ্যের যে রিলেশনটা, টি সমান আমরা জানি কি 2π√L/g। এখানে টির ভ্যালু তো 1.8, জির ভ্যালু 9.8, 2πও আমরা জানি, এখান থেকে আমরা বের করে ফেলবো কি এল এর মান। এই এল এর মানটাই আমাদের প্রশ্ন ছিল। তো হোপফুলি আমরা 22টা বুঝতে পারছি আশা করি সকলে। যে যদিও না বুঝে দেখেন তাইলেও কমেন্ট করবেন বা আমাকে ইনবক্স করবেন, কোনো প্যারা নাই, চিল। তাইলে চলেন এখন আমরা দেখবো কি 23টা, আমরা দেখবো 23টা কিভাবে আমরা সলভ করতে পারি।
আমাদের 23-এ কি প্রশ্ন করছে? 23-এ করছে একটি কোষের তড়িৎচালক শক্তি দেয়া আছে 3 ভোল্ট, অভ্যন্তর শক্তি রোধ দেয়া আছে হলো 2 ওমেগা, এর প্রান্তদ্বয় এটা কি দেয়া আছে? তড়িৎচালক শক্তি দেয়া আছে 3 ভোল্ট এবং 2 দেয়া আছে কি অভ্যন্তরীণ রোধ ওহম, এবং বলছে কি এর প্রান্তদ্বয়ে কি বলছে আপনার 10 ওহমের রোধ তার দ্বারা যুক্ত করা হলো তড়িৎ প্রবাহ করে। তাহলে সার্কিটটা যদি আমি ড্র করি তাইলে দেখেন আপনার সার্কিটের এই যে এইটা হলো আপনার 10, ঠিক আছে? আপনি এখানে কোষ দেন, কোষের এইখানে অভ্যন্তরীণ রোধটা দেন, এই যে কোষটা যদি আমি এই যে কোষটাকে এইভাবে রেখা হয় আর কি, এইখানে দেয়া আছে আপনার 2 আর এইটাকে দেয়া আছে আপনার 3, ঠিক আছে? 3 ভোল্ট। আপনাকে বলছে তড়িৎ প্রবাহ কত সেটা বের করার জন্য। তাইলে আমরা বি সমান জানি কি আই আর, এখানে আর বলতে এইটা এবং এইটার তুল্য রোধ। আমরা জানি কি বহিস্থ রোধের সাথে অভ্যন্তরীণ রোধ শ্রেণীতে থাকে, অর্থাৎ এখানে আর বলতে বুঝাইছে দেখেন 10+2। ওকে, তাহলে ভি তো দেয়া আছে আপনার কত? দেয়া আছে 3, তার মানে অ্যাকচুয়ালি আই সমান হবে আমাদের ভি বাই আর, অর্থাৎ 3/12 যা আসে সেটাই হলো আমাদের আই আর কি, মানে 1/4 মানে 0.25 এম্পিয়ার। তাহলে হোপফুলি আমরা 23টা বুঝছি, 23টা কিভাবে করতে হয় একবারে ডিটেলসে আমরা বুঝতে পারছি। আমাদের 24-এ কি বলছে? 24-এ বলছে একটা লন রোলার টানা ও ঠেলার জন্য অনুভূমিকভাবে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, টানার ওজন ঠেলা অপেক্ষা কত কম? তাইলে ধরেন এইটা হইলো আমাদের তল, এইখানে হইলো ধরেন আমাদের লন রুলার, এটাকে আমরা ঠেলার ক্ষেত্রে এইভাবে বল দেই, এইভাবে বল দিলে এই বলের উপাংশটা আপনার বিভক্ত হয়ে যায় এবং আপনার ওজনটা কিভাবে থাকে? নিচের দিকে থাকে। একটা হলো লন রুলারের সেলফ ওয়েট আর একটা হলো বলের উপাংশ। আমরা তো থিটা ধরি এইভাবে, ঠিক আছে? তার মানে এইভাবে বলের উপাংশ হবে কি এফ সাইন থিটা। এটা হলো টানার কেস। সিমিলারলি ঠেলার কেসে কি হবে? ঠেলার কেসে এইভাবে আমরা, সরি টানার ক্ষেত্রে এইভাবে আমরা টানি, তাহলে উপাংশটা এই যে বলের উপাংশটা তো যায় কোন দিকে? এই দিকে, এফ সাইন থিটা, আর ওজনটা সেলফ ওয়েট তো ডাব্লিউ এই দিকে। তাহলে এইদিকে আমাদের লব্ধি ওজনটা আমরা কি লিখতে পারি? ধরলাম ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ ওয়ান সমান লিখতে পারি ডাব্লিউ এফ সাইন থিটা। এইদিকে লব্ধি ওজনটা কি লিখতে পারি? ডাব্লিউ টু সমান লিখতে পারি ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। এখন বলছে কি ঠেলা অপেক্ষা টানার ওজন কতটুকু কম হবে? তাইলে টানার ওজন মাইনাস, সরি ঠেলার ওজন মাইনাস টানার ওজন করে দিলেই আমরা আনসারটা পেয়ে যাবো। আনসারটা হোপফুলি আসবে 2f সাইন থিটা। তাহলে এফ এর মান কত দেয়া আছে আপনার? 20, থিটার মান দেয়া আছে 30, এখানে বসিয়ে দেন আপনার আনসার সলভ হয়ে যাবে। তাহলে 24টা আমরা বুঝতে পারছি আশা করি। 25-এ কি বলছে? 25-এ বলছে একটি চাকার ব্যাস দেয়া আছে 1 মিটার, এখানে বি কেয়ারফুল, ব্যাস দেয়া আছে 1 মিটার, এটি প্রতি মিনিটে 30 বার ঘুরে, এর প্রান্তের রৈখিক বেগ কত? ঠিক আছে, প্রান্তের রৈখিক বেগ কত? তার মানে আপনাকে এখানে কিন্তু দেওয়া আছে প্রতি মিনিটে 30 বার ঘুরে, অর্থাৎ ওমেগা যদি আপনি হিসাব করেন তাহলে ওমেগা সমান আমরা কি জানি 2πn বাই হলো টি। এখানে টি হলো আপনার 60 সেকেন্ড এই কেসের ক্ষেত্রে, যেহেতু প্রতি মিনিট বলছে এবং এন এর মান তো 30 দেই আছে, তাহলে 2π × 30 বাই হলো 60, ঠিক আছে? 60 মানে ওমেগার মান আসবে পাই। এবং আপনাকে বলছে কি চাকার ব্যাস দেয়া আছে, তাহলে ব্যাস যদি থাকে তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 1/2। এখন বলছে কি প্রান্তের রৈখিক বেগ, তাহলে ভি সমান আমরা কি জানি ওমেগা আর, তাহলে ওমেগার মান পাই এবং আর এর মান হলো 1/2, তার মানে এটার আনসার হবে π/2। তাহলে হোপফুলি আমরা 25টা বুঝতে পারছি সকলে। 26টা আমরা কিভাবে সলভ করতে পারি একটু দেখি। 26টা আমি একটু জুম করে নেই, তাইলেই আপনাদের জন্য সুবিধা হবে। তাইলে দেখেন 26-এ বলছে কি আপনার R1 দেয়া আছে 4 ওমেগা, এখানে I1 কারেন্ট দেয়া আছে, R2 দেয়া আছে, আপনার R3 দেয়া আছে, R4 দেয়া আছে, আপনার তড়িৎচালক শক্তি দেওয়া আছে। বলছে এই যে I1, এই I1 কারেন্টটা কত হবে সেটা ফাইন্ড আউট করার জন্য আপনাদের এই ম্যাথটা সলভ করতে হলে প্রথমেই আপনাকে কি করতে হবে? বর্তনীর মোট প্রবাহটা ফাইন্ড আউট করবেন। তাহলে বর্তনীর মোট প্রবাহ ফাইন্ড আউট করতে হলে যেহেতু আপনাকে কি দিয়ে দিচ্ছে, বর্তনী আপনাকে তড়িৎচালক শক্তি 20 দিয়ে দিচ্ছে, এখন আপনাকে এখান থেকে বের করতে হবে আপনার তুল্য রোধ কত। তাহলে তুল্য রোধ দেখেন কিভাবে বের করবো, এইটার এইটা কি আছে আপনাকে প্যারালাল আছে, তাহলে এই দুটার তুল্য রোধ আসবে 2, ক্যালকুলেট করে দেবেন 2 আসবে। তাইলে এই যে এইটার তুল্য রোধ, এটার তুল্য রোধের সাথে এইটা এবং এইটা কিভাবে আছে? শ্রেণীতে আছে, তাহলে বর্তনীর টোটাল তুল্য রোধ আসবে 10। ওকে, তাইলে আপনার প্রবাহটা কত আসবে? 20/10 মানে 2 এম্পিয়ার। তাহলে বর্তনীর মোট প্রবাহ 2 এম্পিয়ার। তাইলে দেখেন এই যে কারেন্টটা আছে, এই যে আপনার চার যে কারেন্ট আছে, রুটটা আছে, এই রোধের মধ্যে দিয়ে আপনার 2 যাবে এবং এইখানে এসে কারেন্ট আপনার ডিভাইডেড হয়ে যাবে। এখানে আপনাকে করতে হবে কি কারেন্ট ডিভাইডেড রুলস। কিন্তু দেখেন আপনাকে তো এখানে এসে কারেন্টটা ডিভাইডেড হবে সেটা তো বুঝতে পারলাম,
কিন্তু কথা হলো কারেন্ট ডিভাইড হোক, কিন্তু এই যে টোটাল যে সার্কিটটা আছে এই সার্কিটের মধ্যে দিয়ে টোটাল সার্কিটের মধ্যে দিয়ে কিন্তু আপনার টু কারেন্টে যাবে। ওকে, এবং এই টোটাল সার্কিটের মধ্যে দিয়ে টু কারেন্ট গেল, এবং এই টোটাল সার্কিটের কিন্তু যেহেতু এই দুটো সমান্তরাল আছে তার মানে তার দুই প্রান্তের বিভব পার্থক্য কি সেম। তার মানে ধরলাম এই টোটাল মানে সার্কিট, এই যে আমি সার্কেল যে করে দিচ্ছি এই সার্কেলের আপনার তুল্য রোধ কত পাইছিলাম, টু পাইছিলাম। তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট গেছে কত, আপনার কারেন্ট পাস হয়েছে আপনার 2 এম্পিয়ার, তার তুল্য রোধ 2। তার মানে এই যে সার্কেল করা যে সার্কিটটা সেই সার্কিটের মধ্যে আপনার বিভব পার্থক্য হইল গিয়ে 4। তার মানে এই যে রোধের এই রোধের ভিতরে যে আমি আরেকটা ছোট সার্কেল করছি এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত আপনার 2। তার মানে 4 ইজ ইকুয়াল, এখন আমি এইটার কি বের করবো, এইটার বের করবো কি আপনার যে আপনার বের করবো কতটুকু কারেন্ট যায়। তার মানে তার তো বিভব পার্থক্য পাইছি কত 4। তার মানে তার মধ্যে যে কারেন্ট যায় ধরলাম I1, এবং তার বিভব রোধ দিয়ে আছে 6। তার মানে আপনার I1 এর ভ্যালু কত আসে 4/6। তার মানে এটা করলে যা আসে সেটাই হলো আপনার I1 এর ভ্যালু। আবার আমি বলে দেই এই ধরনের কেসের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এইটা আমার কাছে মনে হয় সহজ কেস আর কি। আপনি এই বড় সূত্র মনে রাখলেন, ভুলে গেলেন, অ্যাপ্লাই করার অনেক ট্রিক্স আছে সেগুলো ভুলে গেলেন, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন তাইলে হয়ে যাবে। প্রথমে আপনি কি করবেন, মোট সার্কিট টোটাল যে সার্কিট আছে সার্কিটের প্রবাহ বের করবেন। তারপর বলছে কার মধ্য দিয়ে আপনি কারেন্টটা ফ্লো করবেন, মানে কারেন্টটা বের করতে চাচ্ছেন সেটা ফাইন্ড আউট করবেন। আমরা বের করতে চাচ্ছি এই যে বড়টা একটা গোল দিছে এই গোলের মধ্যে দিয়ে, তার মানে যেহেতু এই গোলের দুইটাই কি আছে আপনার প্যারালাল আছে তার মানে তার দুই প্রান্তের বিভব কি থাকবে সেম থাকবে। এখন তার তুল্য রোধ কত পাইছি, আপনারা পাইছি 2, ফার্স্টে আমরা বের করছিলাম যখন তুল্য রোধ পাইছি 2, এবং তার মধ্যে যে টোটাল কারেন্টও যাচ্ছে 2, তার মানে তার বিভব পাইছে কত 4। তাহলে এই যেহেতু প্যারালাল আছে দুইটারই কি থাকবে বিভব পার্থক্য সেম থাকবে, তার মানে 3 এর জন্য বিভব পার্থক্য 4, আপনার 6 এর জন্য বিভব পার্থক্য 4 বসাইলাম আমি, 6 এর বিভব পার্থক্য 4। দেন আপনার বিভব পার্থক্য যে পাই আমরা বিভব সমান কি জানি, তার তড়িৎ প্রবাহ ইন্টু তার রোধ, তার মানে তার রোধ দিয়ে আছে 6, তার তড়িৎ প্রবাহ বের করবো, তার মানে তার তড়িৎ প্রবাহ আমরা ফাইন্ড আউট করে ফেলছি। তার মানে হোপফুলি আমি এই কেসটা বুঝাইতে পারছি আপনাদের। তাহলে চলেন আমরা পরবর্তী মেথে চলে যাই। তাহলে দেখেন আমাদের পরবর্তী যে মেথটা সেটাতে কি বলছে, সেটাতে বলছে কোনো বেতার তরঙ্গের ইর ভ্যালু দেয়া আছে, আপনাকে বলছে চুম্বক ক্ষেত্রের মান কত টেসলা। তাহলে এটা কোন কেস, এটা হলো ওই যে আমরা সি সমান আমরা কি জানি, সি সমান জানি E/V। এই কেস থেকেই আপনারা বিটা বের করবেন। সি কি, সি হলো আলোর বেগ অর্থাৎ 3 × 10⁸। তাহলে ই দিয়ে আছে, সি দিয়ে আছে, বি বের করার জন্য বলছে। তাহলে বি সমান আমরা কি লিখতে পারি, বি সমান আমরা লিখতে পারি E/C। কারণ এর মান দেয়া আছে 10⁻⁴, অর্থাৎ 10⁻⁴, সির মান জানি 3 × 10⁸। এইটা বসান, আপনার কার মান চলে আসবে, এটা আপনার ভির মানটা চলে আসবে, এবং যেটা আসবে সেটা আপনার এসআই ইউনিটি আছে অর্থাৎ টেসলাতেই থাকবে। বুঝতে পারছি। তাইলে আপনার 27 ম্যাথটা শেষ, 27 নং ম্যাথটা শেষ। 28 নং ম্যাথটা কিভাবে করতে পারি, 28 নং ম্যাথটা করতে পারি বলছে একটা কুয়ার মধ্যে দেয়া আছে 20 গ্রাম ভরের একটি ঢিল পড়লে 5 সেকেন্ড পর শব্দ শোনা যায়, কুয়ার গভীরতা কত বের করো। তাহলে আমরা ডায়াগ্রামটা যদি আঁকি, ধরেন এইখানে ডায়াগ্রামটা আঁকলাম, ঠিক আছে, কুয়ার তো গভীরতা তো আচ্ছা যাই হোক, তাহলে এইখান থেকে একটা ঢিল আপনি ছুটছেন, তাহলে ঢিলটা ফার্স্টে পড়বে অর্থাৎ পড়ন্ত বস্তুর সূত্র পড়তে ধরলাম আপনার T1 সময় লাগছে। দেন পরে যে শব্দটা ক্রিয়েট হবে এই শব্দটা আবার এইখানে পৌঁছাইতে হইব, তাহলে পৌঁছাইতে ধরলাম T2 সময় লাগছে। দ্বিতীয় ক্ষেত্রে হলো আপনার শব্দ রিলেটেড কনসেপ্ট, আর প্রথম ক্ষেত্রে হলো আপনার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কনসেপ্ট। আপনি শুনতে পারছেন কত 5 সেকেন্ড সময় পরে, অর্থাৎ আপনি শুনতে পাইছেন T1 + T2 সমান 5 সেকেন্ড। ওকে, তাহলে T1 কি পড়ন্ত বস্তুর কনসেপ্ট, মানে পড়তে কত সময় লাগছে, গভীরতা ধরলাম আপনার H, তাহলে পড়তে সময় লাগছে H সমান আমরা UT + ½ GT² অ্যাপ্লাই করব। এখন ইউ তো আপনার ইনিশিয়াল বেগ তো 0 ছিল, তাহলে H সমান আমরা লিখতে পারি ½ T GT1²। তাহলে T1 সমান আমরা কি লিখতে পারি, T1 সমান লিখতে পারি √2H/G। তাহলে T1 এর জায়গায় আমরা এটা বসিয়ে দেই √2H/G। ওকে, দেন প্লাস প্লাস যেহেতু শব্দের বেগ কি সুষম বেগের একটা উদাহরণ, তাহলে H সমান আমরা লিখতে পারি কি VT2। এখন কিন্তু ভিটা দেয়া আছে কিন্তু এই যে 340, তাহলে T2টা সমান কি লিখতে পারি, T2 সমান লিখতে পারি V/H, তাহলে প্লাস V/H সমান 5। এই ইকুয়েশন থেকে আপনি ভির ভ্যালু জানেন, জির ভ্যালু জানেন, আপনি এইচ এর ভ্যালু বের করবেন। হোপফুলি আমরা এই ইকুয়েশনটা সলভ করতে পারবো। ওকে, তারপরে চলেন আমরা 29 নং ম্যাথটা কিভাবে সলভ করতে পারি একটু দেখি। 29 নং ম্যাথে বলছে কি শূন্য মাধ্যমে অবস্থিত দুইটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল দেওয়া আছে কত 10 নিউটন। চার্জ দুটির মধ্যবর্তী স্থানে 2.5 মানের একটি ডাইলেকট্রিক স্থাপন করলে চার্জ দুটির মধ্যে আকর্ষণ বল কত এটা ফাইন্ড আউট করার জন্য। তাহলে আপনার কুলম্বের সূত্র যদি অ্যাপ্লাই করেন, তাহলে কুলম্বের সূত্র F সমান আমরা জানি কি 1/4πε0 ইন্টু Q²/R², এটা জানি। তো এইটা দেওয়া ছিল কি এই জানি ε0, এটা কিন্তু শূন্য মাধ্যমের জন্য। অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে হইলে আমরা কি লিখতে পারি, F সমান লিখতে পারি 1/4πε0 কে লিখতে পারি। এই কেটা হলো ডাইলেকট্রিক পদার্থ আর কি, Q² হলো R²।
এটা ধরলাম এফ প্রাইম। তাইলে আপনাকে অ্যাকচুয়ালি দিয়ে দিছে কি এফ প্রাইমটা বের করার জন্যই বলছে। তাইলে এই যে ডাইইলেকট্রিক পদার্থের ভ্যালু কত দেওয়া আছে আপনাকে 2.5। তাহলে দেখেন আপনি যদি এই সমীকরণে লিখি 1/k, দেন আমি 1/4πε0 Q1²/R1², এই যে সার্কেলের ভ্যালুটা, এই সার্কেলের ভ্যালুটা কিন্তু 10 দেয়াই আছে। তার মানে আপনার মানে 10/k, এখন k এর ভ্যালু কত দেওয়া আছে 2.5। তাহলে এটা করলে যেটা আসবে সেটাই হলো আপনার রাইট আনসার, অর্থাৎ 4 আসবে মেবি। তার মানে আপনার 29 নং এর সলিউশন হচ্ছে 4 নিউটন। এখন চলেন আমরা 30 নং ম্যাথটা করি, বা 30 নং যে প্রশ্নটা দিছে। এখন এই প্রশ্নটা দেখে ড্যাম শিওর অনেকে বলবেন এই ম্যাথটা আমার কি বলার আছে, এটা তো সবাই পারি। বিশ্বাস করেন যারা আমার মডেল টেস্ট 1 দিছে, যারা এটার আনসার করছে সবার আনসার ভুল হয়েছে। এখন বলেন কি জন্য ভুল হয়েছে? তারা কি দিছে জানেন? যে কোনো একটা বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে পুঞ্জীভূত থাকে তাকেই নাকি বলা হয় ভার কেন্দ্র। আরে ভাই, ভর এবং ভার তো সেম না। ভার জিনিসটা দ্বারা বোঝায় ওজনকে রিপ্রেজেন্ট করে, ওজন। তার মানে আনসারটা কি হবে? কোনো একটা বস্তুর সমস্ত ওজন বা কোনো একটা বস্তুর ওপর পৃথিবী যে বলে আকর্ষণ করে, সেই সমস্ত বলটা যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে তাকেই বলা হয় ভার কেন্দ্র। ঠিক আছে? ভার কেন্দ্রের আরেকটা নাম হইলো কিন্তু অভিকর্ষজ কেন্দ্র। অভিকর্ষজ কেন্দ্র, বা এটাকে বলতে পারেন আপনার বল কেন্দ্র। ঠিক আছে? তার মানে বার কেন্দ্র এবং ভর কেন্দ্র দুইটা সেম কনসেপ্ট না। ভর কেন্দ্র যদি বলতো তাহলে সমস্ত ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে, আর ভার কেন্দ্র বলতে সমস্ত ওজন যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে তাকে বলা হয় ভার কেন্দ্র। তাহলে এই ম্যাথটা বা এই সংজ্ঞাটা যদি আসে নেক্সট টাইম থেকে আশা করি কেউ ভুল করবেন না। তো এইটা ছিল আমার মডেল টেস্ট, মানে সেকের আদলে তৈরি করা যে মডেল টেস্ট, তার 1 নং মডেল টেস্টের ফিজিক্স অংশের সমাধান। আমি ডে বাই ডে আপনাদের সমস্ত যে 4টা মডেল টেস্ট নিয়েছিলাম সবগুলোর সলভই দিয়ে দিব এইভাবে প্রত্যেকটা পার্ট পার্ট করে। আর আপনারা যদি আমার সাথে এগেইন 10টা ফাইনাল মডেল টেস্ট দিতে ইচ্ছুক হন 200 টাকা কোর্স ফির বিনিময়ে, তাহলে আপনারা কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, এবং সেই প্রোগ্রামটা শুরু হবে আপনাদের 20 জুলাই থেকে। 20 জুলাই থেকে শুরু হবে প্রোগ্রামটা। ঠিক আছে? সেখানে আপনার 10টা তো মডেল টেস্ট আছে, 10টা মডেল টেস্ট আছে, প্লাস 10টা সলভ ক্লাসও নিব এইভাবে, বাট 1-to-1 জুমের মাধ্যমে। তো হোপফুলি সকলে ভালো থাকো, এবং যারা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রস্তুতি নিচ্ছিল তারা ধুমিয়ে নিতে থাকো, কারণ এইটাই আপনাদের লাস্ট এবং সুবর্ণ একটা সুযোগ আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার। ঠিক আছে? তো ভালো থাকো সবাই, টাটা।